নমস্কার। আজ আমরা নেপোলিয়ন হিলের খুব বিখ্যাত বই ভাবুন এবং ধনী হন মানে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে বইটার একটা বেশ ভালো সারসংক্ষেপ আছে, আর আমাদের লক্ষ্যটা হলো এর মূল নীতিগুলো ঠিক কি, আর দেখতে হবে ১৯৩৭ সালের এই বইটা আজও কেন এত প্রাসঙ্গিক। হ্যাঁ, একদম। আর ভাবুন একবার, লেখক নেপোলিয়ন হিল প্রায় প্রায় ২৫ বছর ধরে এটা নিয়ে কাজ করেছেন। হেনরি ফোর্ড, টমাস এডিসন, অ্যান্ড্রু কার্নেগি এদের মতো সেই সময়ের বিশাল বিশাল সব মানুষদের জীবন, তাদের চিন্তাভাবনা সব বিশ্লেষণ করে তারপর এই বইটা লিখেছেন। হ্যাঁ, অসাধারণ একটা ডেডিকেশন কিন্তু। ২৫ বছর। আচ্ছা, আসুন তাহলে এর গভীর একটু ঢোকা যাক। বইটাতে তো মূল ১৩টা নীতির কথা বলা আছে, তাই না? যেগুলো নাকি সাফল্যের দিকে নিয়ে যায়। আমার মনে হয় প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো তীব্র আকাঙ্ক্ষা। হিল এটাকে বলছেন বার্নিং ডিজায়ার। একদম। এটা শুধু একটা সাধারণ ইচ্ছে নয়। হিল বলছেন এটা প্রায় একটা আবেশের মতো, একটা প্যাশনের মতো, এমন একটা মানসিক অবস্থা যেটা হয়তো তিনি ফোর্ড বা এডিসনের মতো লোকেদের মধ্যে দেখেছিলেন, সাধারণ ইচ্ছের থেকে আলাদা কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। সাধারণ ইচ্ছের থেকে একদমই অন্য মাত্রার। আর এরপরই আসে কল্পনার বিষয়টা, নতুন আইডিয়া ভাবা আর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা। আচ্ছা, আর কিছু নীতি তো মনে হয় যেন একটার সাথে আরেকটা জুড়ে আছে। হ্যাঁ, যেমন ধরুন আত্ম উপদেশ বা অটো সাজেশন আর অবচেতন মনের ব্যাপারটা। হিল আসলে জোর দিয়েছিলেন যে আমরা যা বারবার ভাবি, মনে প্রাণে যেটা বিশ্বাস করি, সেটাই আমাদের অবচেতন মন ধরে নেয় আর আমাদের কাজ বা পরিস্থিতিকে সেদিকেই ঠেলে নিয়ে যায়। বুঝলেন তো? এটা আসলে মনের ভেতর একটা গভীর সংযোগ তৈরির মতো। ইন্টারেস্টিং। কিন্তু হিল কি কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলেছেন এই অটো সাজেশনকে কাজে লাগানোর, নাকি শুধু পজিটিভ ভাবলেই হবে? দেখুন, হিল মূলত বলেছেন যে পজিটিভ কথাগুলো বারবার বলতে হবে এবং সেগুলোকে আবেগ দিয়ে অনুভব করতে হবে, যাতে একদম সরাসরি অবচেতন মনে গেঁথে যায়। আর এছাড়াও মাস্টারমাইন্ড গ্রুপের আইডিয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই রকম চিন্তাভাবনার উৎসাহী কিছু মানুষের একটা দলবদ্ধ চেষ্টা, যেখানে সবার জ্ঞান আর শক্তি মিলে একটা বড় লক্ষ্য পূরণ করতে সাহায্য করে। কিন্তু এটা কি অনেকের কাছে শুধু ভালো নেটওয়ার্কিংয়ের মতো শোনাতে পারে না? হিলের ধারণায় এর বিশেষত্বটা ঠিক কোথায় ছিল? ভালো প্রশ্ন। দেখুন, হিলের মাস্টারমাইন্ড কিন্তু শুধু যোগাযোগের থেকে বেশি কিছু। এটা ছিল একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য বিভিন্ন মানুষের জ্ঞান, দক্ষতা এগুলোর একটা সক্রিয় মেলবন্ধন ঘটানো, একটা সম্মিলিত মস্তিষ্ক তৈরি করার মতো ব্যাপার। ও আচ্ছা আচ্ছা। আর তিনি সাধারণ জ্ঞানের বদলে বিশেষ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ অর্জনের ওপরও জোর দিয়েছিলেন, কারণ নির্দিষ্ট লক্ষ্য পূরণে ওটাই তো বেশি কাজে লাগে। এই সব থিওরির পাশাপাশি হিল তো খুব প্র্যাকটিক্যাল কিছু অভ্যাসের কথাও বলেছেন, তাই না? যেমন ধরুন অবিচলতা বা পারসিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ, অধ্যবসায় বা অবিচলতা তো বটেই। ব্যর্থতা আসুক বা বাধা আসুক, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। হিল দেখেছেন সফল মানুষরা সহজে হাল ছাড়েন না। আর আরেকটা জরুরি বিষয় হল দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং। তার মতে সফল মানুষেরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন, দরকার হলে পরে ধীরে সুস্থে বদলান। আর যারা গড়পড়তা তারা সিদ্ধান্ত নিতেই সময় লাগিয়ে ফেলে। ঠিক তাই। এগুলো কিন্তু শুধু তত্ত্ব নয়, এগুলো প্র্যাকটিস করার মতো স্কিলস। বইটার প্রভাব তো অমন, লক্ষ লক্ষ মানুষ ইন্সপায়ার্ড হয়েছেন, আর সেলফ হেল্প জগতে তো এটা একটা ক্লাসিক। সার সংক্ষেপে দেখলাম বলছে এটা বিশেষ করে উদ্যোক্তা বা যারা স্বপ্ন দেখেন, নিজেদের জীবনে উন্নতি চান, তাদের জন্য খুব উপযোগী। সলিড সায়েন্টিফিক প্রমাণ হাজির করা হয়নি। আচ্ছা। কেউ কেউ আবার মনে করেন এটা যেন ধন সম্পদের ওপর একটু বেশি ফোকাস করে ফেলেছে, জীবনের অন্য দিকগুলো হয়তো অতটা গুরুত্ব পায়নি। আর কিছু আইডিয়া হয়তো একটু রিপিটেটিভও মনে হতে পারে কারো কারো কাছে। তার আমরা যখন এটা থেকে অনুপ্রেরণা নেব, তখন একটা ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গিও রাখা দরকার। অবশ্যই দরকার। যে কোনো প্রভাবশালী কাজের ক্ষেত্রে এটা জরুরি। দেখুন, হিলের লেখার ভাড়া বা সময়টা হয়তো আজকের থেকে আলাদা, কিন্তু মূল বার্তাগুলো, যেমন পজিটিভ থাকা, স্পষ্ট প্ল্যান করা, ধৈর্য ধরা, লেগে থাকা, এগুলোর আবেদন কিন্তু আজও একটুও কমেনি। তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়ালো? বইটা আসলে সাফল্য পাওয়ার জন্য একটা মানসিক ফ্রেমওয়ার্ক বা পরিকাঠামো তৈরির কথা বলছে, যেখানে নিজের চিন্তাকে কন্ট্রোল করা,
একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করা, সে অনুযায়ী পরিকল্পনা করা আর বাধা সত্ত্বেও লেগে থাকা, এটাই মূল কথা। মানে চিন্তার শক্তিকে ঠিক মতো কাজে লাগানো। একদম। আর বৃহত্তর দিক থেকে দেখলে এই বইটা আজও এত অ্যাপিলিং, তার কারণ সম্ভবত এটাই, এটা মানুষকে একটা বিশ্বাস দেয় যে তারা নিজেদের ভাগ্য বা পরিস্থিতিকে নিজেদের চিন্তার মাধ্যমে অনেকটা কন্ট্রোল করতে পারে। এই ধারণাটাই, মানে নিজের ভাগ্য নিজে গড়া, এটা মানুষকে খুব টানে। ঠিক। আচ্ছা, এবার শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই কি। নেপোলিয়ন হিল তো জোর দিয়েছিলেন যে আমাদের চিন্তা, বিশেষ করে অবচেতন মন, আমাদের বাস্তবতাকে প্রভাবিত করতে পারে, এমনকি পাল্টেও দিতে পারে। আজকের এই এত দ্রুত বদলাতে থাকা, এত টেকনোলজি নির্ভর বিশ্বে দাঁড়িয়ে এই ধারণাটা ঠিক কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়, বা এর সীমাবদ্ধতাই বা কোথায়, এটা নিয়ে কিন্তু একটু ভাবা যেতে পারে।